আজ জুমার পর বরিশালে জামাতে আমিরের গাড়িতে আক্রমণ হয়, ঘটনাস্থলে মৃত্যু হয় 50 জনের। তাদের সবার কাছে বিনা শর্তে ক্ষমা চেয়েছেন ডাক্তার শফিকুর রহমান। দর্শক দেখতে পাচ্ছেন জামাতে আমিরের গাড়ি ঘেরাও করা হয়েছে এবং সবাই আক্রমণ করে এই মুহূর্তে। এদিকে আজ শুক্রবার জুমার পর জামাতে ইসলামের আমির বরিশালে গিয়ে কঠিন তুপের মুখে পড়ে। লক্ষ লক্ষ বিএনপি কর্মীরা তার গাড়ির উপর ঝাঁপিয়ে পড়ে। জামাত দলের এবার কঠিন অবস্থা হয়েছে রাজনীতির মাঠে। নির্বাচনী প্রচারণায় আজ বরিশাল বিভাগ সফরে যাচ্ছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। পটুয়াখালী, পিরোজপুর এবং ঝালকাঠিতে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি। আমার দেশের যে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, সেই টাকা আল্লাহ যদি আমাদেরকে সাহায্য করেন, সামর্থ্য দেন, ওদের মুখের ভিতর দিয়ে হাত ঢুকায় পেটের ভিতর থেকে বের করে আনবো ইনশাআল্লাহ। অতীতের হোন্ডা গুন্ডার নির্বাচন এখন রূপ নিয়েছে মানি মাসলম্যানে। লাখের পরিবর্তে বাতাসে ভাসছে কোটি কোটি টাকা। বিশেষজ্ঞরা বললেন, কালো টাকা ভোটারের হাতে পৌঁছাবেই, তবে এর দৌরাত্ম্য থামাতে না পারলে পট পরিবর্তন হলেও অতীতের মতো এবারও হেরে যাবেন যোগ্য প্রার্থীরা। বাংলাদেশের রাজনীতি, নির্বাচন এইসব ঘিরে যে কয়টা দেশ প্রভাব বিস্তার করতেছে, তার ভিতরে জানি ভারত একটা, মার্কিন যুক্তরাষ্ট্র। এদিকে নির্বাচনের আগেই শেখ হাসিনার বিজয় শুরু। নির্বাচন ঠেকাতে আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়েছে। যে কোনো মুহূর্তে বন্ধ হতে পারে নির্বাচন। ক্যান্টনমেন্টে রেড অ্যালার্ট জারি। একদিকে আওয়ামী লীগ অ্যাকশন চালাচ্ছে বাংলাদেশে, অন্যদিকে আজকে জুমার পর বরিশালে জামাতে আমির যান এবং সেইখানে কঠিন অবস্থা হয় জামাতে আমিরের। দর্শক শ্রোতা, সারা দেশেই এই মুহূর্তে নির্বাচনী জনসভা হচ্ছে এবং সেই ধারাবাহিকতায় জামাতে আমির আজকে বরিশালে গিয়েছিলেন এবং সেইখানে সফর থাকাকালীন সময়ে তার গাড়ির উপর সরাসরি প্রভাব পড়ে একদল লোক ঝাঁপিয়ে পড়ে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে বরিশালের পরিস্থিতি এবং এই বিষয়টিকে কেন্দ্র করে জামাতে আমির যে আগে বক্তব্য দিয়েছিলেন তার বক্তব্যের মধ্যেও কিন্তু অনেক রহস্য উন্মোচন হয়েছিল। সবকিছুই দেখতে পারবেন একটি ভিডিওতে, আপনারা সম্পূর্ণ ভিডিও ধারাবাহিকলি দেখবেন। নির্বাচনী প্রচারণায় আজ বরিশাল বিভাগ সফরে যাচ্ছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। পটুয়াখালী, পিরোজপুর এবং ঝালকাঠিতে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি। এছাড়া বরিশালের মেহেন্দিগঞ্জে করবেন পথসভা। বরিশাল বিভাগ ছাড়াও বিকেলে নড়াইল ও ফরিদপুরেও জনসভা করবেন শফিকুর রহমান। দলীয় প্রধানের আগমন ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিক মুন্সি। সরাসরি যাচ্ছে তার কাছে। মাত্রই পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে আজকের যে বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভা, সেটির সূচনা ঘোষণা করা হলো পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এবং আমরা জানি যে আজকে এই জনসভায় অংশ নেবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং তিনি মূলত আজকে তার বরিশাল যে বিভাগীয় সফর সেটি শুরু করতে যাচ্ছেন। তিনি সকালে বরিশাল জেলার প্রত্যন্ত উপজেলা মেহেন্দিগঞ্জে একটি পথসভায় অংশ নেবেন এবং তারপরে সেখান থেকে হেলিকপ্টার যোগে আকাশ পথে এই পটুয়াখালীর বাউফলে তিনি এখানে আসবেন এবং এখানে জনসভায় অংশ নেবেন। জনসভা মাত্র শুরু হলেও এই জনসভা স্থলে মানুষজনের যে আগমন সেটি কিন্তু একদম ভোর থেকেই শুরু হয়েছে এবং এই পুরো মাঠে এখন কিন্তু আর তিল ধারণের সক্ষমতা নেই বলেই আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা আরো যে বিষয়টি দেখেছি যে মাঠের আশেপাশের যে দালানগুলো আছে সেই দালানগুলোর ছাদে পর্যন্ত মানুষ তারা উপস্থিত হয়েছেন এই জনসভায় ডাক্তার শফিকুর রহমানের কথা শোনার জন্য। আমরা আরো যে বিষয়টি দেখছি যে আজকের এই জনসভাকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি বিশেষ তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে এখানে সেনাবাহিনীর যে সদস্যরা আছেন তারা কিন্তু নিরাপত্তার চাদরে এক প্রকার ঢেকে রেখেছে পুরো জনসভা স্থল। অন্যদিকে র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর অন্য যে সদস্য যারা আছেন তারাও কিন্তু দেখছি যে এই জনসভা স্থলের চারিপাশে এবং মূল মঞ্চের আশেপাশেও অবস্থান নিয়েছেন। তবে এর চেয়ে বেশি আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে জামাত এবং ছাত্র শিবিরের যে নেতাকর্মী তাদের মধ্যকার যে স্বেচ্ছাসেবক যারা, তারা কিন্তু আরো বেশি আসলে তারা এই আজকের যে জনসভা সেটি নিরাপত্তায় কাজ করছে। এই বাংলাদেশ জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান পটুয়াখালীর পর তিনি কিন্তু ঝালকাঠি এবং পিরোজপুরেও পৃথক দুটি জনসভায় অংশ নেবেন এবং তারপর কিন্তু তিনি ফরিদপুর, নড়াইল সহ অন্যান্য জায়গায়ও একাধিক জনসভায় অংশ নেবেন। এবং আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে তার যে পুরো নির্বাচনী যে সফরগুলো ছিল এ যাবৎকালে আজকে সবচেয়ে বেশি জনসভা এবং পথসভায় জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান অংশ নেবেন এবং তিনি সবশেষ ফরিদপুরের ভাঙ্গায়। যারা নিজের দল সামলাইতে পারে না তারা কি দেশ সামলাতে পারবে? মিসাইল ছুড়েছিল আমার দিকে, ফিরোজকে এখন পড়েছে তাদের কপালে। এতদিন পাহারাদারি করেছি বলে
এবার আপনারা একটু মেহরবানি করে সুযোগ দিন, আমরা এখন 18 কোটি মানুষের চৌকিদারি করতে চাই। 54 বছরে যাদেরকে দেখেছি তাদের আমলনামা আমাদের সামনে আছে, আর 5 আগস্ট থেকে এই 17 মাস যাদেরকে দেখেছি তাদের আমলনামা আমাদের সামনে আছে। এখানে যাদের আমলনামাকে আমরা ভালোবাসবো তাদেরকে আমরা ভোট দেব। জীবন দিতে রাজি আছে, কিন্তু মায়ের ইজ্জত কাউকে বন্ধক দিতে রাজি না, তা বরদাস্ত করবে না। এখন আমার বিরুদ্ধে লেগেছে, এই বিষয় নিয়ে আমার বিরুদ্ধে লেগেছিল, মিসাইল ছুড়েছিল আমার দিকে, ফিরত এখন করেছে তাদের কপালে। সত্য কখনো আড়াল থাকে না, সত্য নিজ থেকেই প্রকাশিত হয়ে যায়। কেন এই মিথ্যাচার? আমাদের বিরুদ্ধে সত্য কোনো অভিযোগ থাকে তাই দিন, বলেন, সমালোচনা করেন, মোস্ট ওয়েলকাম। আমরা এটাকে আমলে নিয়ে সংশোধন হওয়ার চেষ্টা করবো, অসুবিধা নেই। আমরা মানুষ, আমরা ভুল বানতে বিরুদ্ধে না। কিন্তু যে অপরাধের সাথে আমি জড়িত না, আমার নামে সেটা বানিয়ে চালিয়ে দিবেন, বাংলাদেশের 18 কোটি মানুষের কথা তারা ভাববেন। কে কতদিন দেশ পরিচালনা করবে আল্লাহ নির্ধারণ করবে। আমাদের ওই রকম কিয়ামত পর্যন্ত দেশ আমাদেরকেই পরিচালনা করতে হবে, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু সৎ লোকের দ্বারা দেশ পরিচালিত হতে হবে, ওটাই আমরা চাই। ভেরি ডেসপারেটলি আপনাদেরকে বলতে চাই, আমরা বাংলাদেশ জামাত ইসলামের বিজয় চাই না। বলবেন এটা আবার কোন কথা? আসলে আপনার কথা শুনতে আমাদের বিজয়ের আশ্বাস করতে আপনি বলবেন বিজয় চাই না, চাই না। আমরা 18 কোটি মানুষের বিজয় চাই। 18 কোটি মানুষের বিজয় হলে আমরা থেকে বাদ পড়বো। আমরা কোন দল, গোষ্ঠী, পরিবারতান্ত্রিক বিজয় আর আমরা দেখতে চাই না, শাসন আমরা দেখতে চাই না। আমাদের দেশবাসী মুখী আছে নতুন বাংলাদেশ, নতুন ব্যবস্থাপনা দেখার জন্য। ইনশাআল্লাহ আল্লাহর দরবারে দোয়া করতে থাকুন, সেজদায় পড়ে আগামী 13 তারিখ যেন হয় নতুন বাংলাদেশের জন্য। বলবে এই বাংলাদেশে এখনকার চাইতে বড় হবে না, ছোট হবে না, এই বাংলাদেশে থাকবে, কিন্তু তার চরিত্র পাল্টে যাবে ইনশাআল্লাহ। এটি হবে জনকল্যাণমূলক বাংলাদেশ। এটি কোনো দল ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য হবে, বরঞ্চ জনগণকে তাদের পাশে থেকে সেবা দেওয়ার জন্য হবে। সম্মানিত ভাইরা, দুটি ভোট, একটা হচ্ছে গণভোট। ওই যে নতুন বাংলাদেশ যেটা আমরা চাই, ওই পচা রাজনীতি আর চাই না। যে রাজনীতি দাঙ্গাবাজ, মামলাবাজ, যে রাজনীতি চাঁদাবাজ, লুণ্ঠনবাজ তৈরি করে, দুর্নীতিবাজ তৈরি করে, ওই বাংলাদেশ আর চাই না। যে বাংলাদেশ আমাদের মায়েদের বুক খালি করে, ওই বাংলাদেশ চাই না। যে বাংলাদেশ শিশুদেরকে এতিম মারা, ওই বাংলাদেশ চাই না। ওই বাংলাদেশও চাই না। অন্যায় ভাবে যেই বাংলাদেশ আমার যুবতী বোনকে বিধবা বানায়, ওই বাংলাদেশ আমি চাই না। এই নতুন বাংলাদেশের প্রত্যাশায়, নতুন সূর্য উদয়ের আশা, ইনশাআল্লাহ 12 তারিখের প্রথম ভোট হবে গণভোট। কি বলবো? হ্যাঁ। গণভোটে কি বলবো? হ্যাঁ মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি, আজাদি না গুলামি। ইনশাআল্লাহ সবাইকে নিয়ে আমরা হ্যাঁ ভোট বিজয়ী করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় ভোটটা সরকার গঠনে, কারে মধ্যে? হ্যাঁ, উত্তরটা এরকম হবে, 54 বছরে যাদেরকে দেখেছি তাদের আমলনামা আমাদের সামনে আছে, আর 5 আগস্ট থেকে এই 17 মাস যাদেরকে দেখেছি তাদের আমলনামা আমাদের সামনে আছে। এখানে যাদের আমলনামাকে আমরা ভালোবাসবো তাদেরকে আমরা ভোট দেব। যারা নিজের দল সামলাইতে পারে না তারা কি দেশ সামলাতে পারবে? যারা নিজের দল সামলাতে পারে ইনশাআল্লাহ তারাই দেশ সামলাতে পারবে। বাংলাদেশ জামাত ইসলামের চেষ্টা করেছে তার দলটাকে সামাল দেওয়ার, কোন অন্যায়ের সাথে কেউ যাতে কোনোভাবে সম্পৃক্ত না হয় তার পাহারাদারি করা। এতদিন পাহারাদারি করেছি দলে, এবার আপনারা একটু মেহরবানি করে সুযোগ দিন, আমরা এখন 18 কোটি মানুষের চৌকিদারি করতে চাই, তাদের জীবন সম্পদ ইজ্জতের পাহারাদার হতে চাই। সে সুযোগটা আপনারা যদি দেন। কদিন ধরেই ক্যান্টনমেন্ট নিয়ে বাতাসে ফিসফাস। কি ঘটতে যাচ্ছে ক্যান্টনমেন্ট গুলোতে? ঢাকা ক্যান্টনমেন্টে গত পরশুদিন রাত 8টা থেকে কেন রেড অ্যালার্ট জারি হলো? সেনা প্রধানের সাথে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের কি আসলেই কোনো সমঝোতা হয়েছে? রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগতম। শুরুতেই যেটা বলছিলাম যে ক্যান্টনমেন্টের বিষয়ে নানা রকমের কথা শোনা যাচ্ছে। গত পরশুদিন হঠাৎ করে সকালে একটা ফেসবুক স্ট্যাটাস দেখলাম যে গুলির শব্দ শোনা যাচ্ছে। তিনি বাস করেন মিরপুর এলাকায়। তো জিজ্ঞেস করলাম গুলির শব্দ কিসের ভাই, টেনশনে পড়ে গেলাম। তখন অনেকেই ধারণা করছিলেন যে এটি বোধহয় ক্যান্টনমেন্ট রিলেটেড কিছু, কিন্তু পরবর্তীতে জানা গেল যে ঢাকা শহরের দুটো আন্ডারওয়ার্ল্ডের গ্যাং, তাদের মধ্যে গোলাগুলি হয়েছে। ক্যান্টনমেন্টে গোলাগুলির কোনো বিষয় না, কিন্তু কয়েকটা প্রচার মাধ্যমে এসেছে যে ক্যান্টনমেন্টে এক ধরনের অসন্তোষ, যেটা আমরা জানি যে অনেকদিন ধরে বিরাজ করছিল, এবং এখানে অদৃশ্যভাবে হলো দুটো পক্ষ রয়েছে। বড় অংশটা 71-এর মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, আর ছোট্ট একটা অংশ যারা জামাতের পক্ষে। কিন্তু একটা ডিসিপ্লিন ফোর্স হওয়ার কারণে এই বিভক্তিগুলো হয়তো খুব দৃশ্যমান হয় না, কিন্তু ইদানিং একটা আশঙ্কা উঠেছে যে
সেনাবাহিনীতে কি আসলেই কিছু ঘটতে যাচ্ছে কিনা। একটা পত্রিকা বলেছে যে সেনা অভ্যুত্থানেরও আশঙ্কা দেখা দিয়েছে, যদিও এরকম আসলেই ঘটতে যাচ্ছে কিনা আমি ঠিক জানি না, এরকম কোনো লক্ষণ অন্তত দৃশ্যমান নয়। কিন্তু এগুলোতে যথেষ্ট সতর্ক অবস্থানে রয়েছেন আমাদের সেনাপ্রধান। তিনি কিছুটা ভয়ও পেয়েছেন, যে কারণে গত পরশুদিন থেকে ঢাকা ক্যান্টনমেন্টে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং অত্যন্ত বলা যায় এক ধরনের নজিরবিহীন নিরাপত্তা বলয়ের মধ্যে অবস্থান করছেন সেনাপ্রধান। তিনি কেন এত ভয় পাচ্ছেন আমি জানি না, তবে কিছু ঘটনা আরো ঘটেছে। আপনারা জানেন যে এই 2-3 দিন আগে গাজীপুরে সেনাপ্রধান, 3 বাহিনীর প্রধান, তারা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এবং একটা মিটিং করেছে কিভাবে নির্বাচনটা পরিচালনা করা যায়। সেখানে এই সম্প্রতি র্যাবের নাম পরিবর্তন, নির্বাচনের আগেই নাম পরিবর্তন এবং পোশাক পরিবর্তন, এটি নিয়ে একটি বাদানুবাদ হয়েছে। এবং আপনারা জানেন এর আগেও আমি বলেছি যে সেনাবাহিনীর পোশাক তৈরি করা হচ্ছে যাতে সিভিলিয়ানরা ভুয়া সেনাবাহিনী সেজে লোকালয়ে নির্বাচনকে প্রভাবিত করতে পারে। তো র্যাবের এই নতুন ড্রেস, এটাও পাবলিকের জন্য অনেকখানি কনফিউজড হবে, মানে কনফিউশনের কাজ হবে বলেই অনেকে মনে করছেন। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে 7টি যুদ্ধজাহাজ এনগেজ করা হচ্ছে বলে আমাদের নৌবাহিনী প্রধান জানিয়েছেন। তো এটা স্বভাবতই প্রশ্ন উঠেছে যে নির্বাচনে নৌবাহিনীর যুদ্ধজাহাজের ভূমিকা কি হবে। তারা কি আশঙ্কা করছেন যে মিয়ানমার থেকে লোকজন এসে একটা মেটিকুলাস ডিজাইনের অংশ, তাদেরকে সেদিন গুলি করে হত্যা করেছিল জঙ্গিরা একদিকে, এখন সেই সকল জঙ্গিরা কিন্তু আগামীতে আপনাদেরকে হত্যার উদ্দেশ্যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার মিলিশিয়া বাহিনীর মধ্যে আছে। অন্যদিকে এই ঘটনা ঘটানোর মূল উদ্দেশ্য ছিল 24-এর 5 আগস্ট সারা দেশের পুলিশ সদস্যদেরকে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে সেই হত্যার ঘটনাকে জায়েজ করার জন্য, আর অন্যদিকে সেখানে থাকা আওয়ামী লীগ নেতা বা এমপিদেরকে ফাঁসানোর জন্য। এবং সেটি যে মানুষের মধ্যে একটি স্পর্শকাতর বিষয়, যে একেবারে সবচাইতে লোমহর্ষক ঘটনা ছিল কিন্তু এই লাশ পোড়ানোর ঘটনা। সেই দিকে তারা এখন পর্যন্ত সফল আছে, আগামীতে সফলতা বেশি দিন ধরে রাখতে তারা পারবে না। মনে রাখবেন 24-এর 5 আগস্ট বিকাল 5টার দিকে কিন্তু লাশ পোড়ানোর ঘটনা ঘটেছিল। আর অন্যদিকে সেদিন কিন্তু দুপুর 2টার দিকে প্রধানমন্ত্রী দেশ থেকে বাধ্য হয়েছিলেন। আচ্ছা, প্রধানমন্ত্রী চলে যাওয়ার পরে সেখানকার এমপি থানায় বসে বসে বিকাল 5টার দিকে এই সকল লাশ পোড়ানোর নির্দেশ দিচ্ছেন। এই কথা কে বিশ্বাস করে? কিভাবে বিশ্বাসযোগ্য বলেন? 53 জন যে সকল সাক্ষী দিয়েছে সেই সকল সাক্ষীর একজনকে কোর্ট জিজ্ঞাসা করছে, আপনি কি দেখছেন যে এমপি সাহেব থানার মধ্যে বসা ছিল? সে বলছে আমি দেখি নাই, আমি শুনছি। মূল উদ্দেশ্য ছিল পুলিশ হত্যাটাকে জায়েজ করা, সেদিকে তারা সফল হয়েছে। আর অন্যদিকে পরবর্তী একটা মামলা বাণিজ্য, যারা একটু দুর্বল মনের আছে তারা ওই যে অনেকে বিভিন্ন অঙ্কের টাকা দিছে এবং তাদেরকে 5-7 বছরের সাজা দিছে। আর এই মালিক, আমি জানি মালিক আমাকে তিনি চোখে কান্নাকাটি করে তিনি বলছেন তিনি কখনো ঘুষ ঠুস খান না, এবং তিনি সেদিন বিকাল 3টার দিকে তার ডিউটি শেষ করে তিনি চলে গিয়েছিলেন। আপনারা জানেন যে এই ঘটনার পরে আওয়ামী লীগের, সারা দেশের আওয়ামী লীগের নেতা কর্মীরা নিজে বাঁচবে, পরিবারের সদস্যদের কিভাবে হেফাজতে রাখবে, কিভাবে বাঁচাবে, সেই জন্য তারা দিক বিদিক ছুটতেছিল। 5 আগস্ট নেত্রী চলে যাওয়ার পরে যখন সারা দেশে বিষয়টা ছড়াই যায়, তখন আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে কি নির্মম পরিহাস, পুলিশ সদস্যদের উপর কি নির্মমতা নেমে এসেছিল। আপনারা জানেন জঙ্গি, জামাত, বিএনপি যা আছে সব একত্রিত হইয়া কিভাবে হায়নার মতন খামচে পড়েছিল আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে। আপনারা জানেন এই সাইফুল ইসলাম সাহেব, তিনি সেই এলাকায় কিন্তু এমপি হওয়ার আগে স্থানীয় সরকার অর্থাৎ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন যাবত এলাকার ইউনিয়নবাসীর সেবা করেছেন, এবং সেখান থেকে কতটা জনপ্রিয় হইলে আওয়ামী লীগের একজন মন্ত্রী, অন্যদিকে আরেকজন শক্তিশালী প্রার্থী ছিলেন মুরাদ জং সাহেব, তাদেরকে পরাজিত করে বিজয়ী হয়েছিলেন। চেয়ারম্যান থাকাকালীন 2টা থানা আসলি এবং সাভারের গণমানুষের মধ্যে কতটা হৃদয় তিনি স্থান করে নিয়েছিলেন। এমন একজন গণমানুষের নেতা, তিনি লাশ পোড়ানোর মতো এমন নির্মম নোংরা কাজের সাথে জড়িত হবে। মনে রাখবেন, যাদেরকে পোড়ানো হয়েছিল তাদেরকে কিন্তু স্নাইপারের মাধ্যমে গুলি করে হত্যা করা হয়েছিল। নির্বাচনের প্রতীকে ভোট দেওয়ার সময় যে সিল ব্যবহার করা হয় সেরকম সিল বানাতে গিয়ে ধরা পড়েছে জামায়াতের কর্মী, এবং সেটা জামায়াতের নেতার নির্দেশে। এই ধরনের একটা খবর আমাদের সামনে এসছে, খুবই অ্যালার্মিং ব্যাপার, কারণ এটা একটা খুব বড় চক্রান্তের খোঁজ সম্ভবত আমাদেরকে দিতে পারে। আমরা অনেকে খবরটা দেখেছি, তারপরে খবরটার গুরুত্বপূর্ণ কিছু অংশ একটু দেখে নেওয়া যাক। এখানে একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং তিনি প্রিন্টিং প্রেসের মালিককে গ্রেফতার করা হয়েছে। তিনি আদালতে জবানবন্দি দিয়েছেন। তিনি যা যা বলছেন ব্যাপারটা একটু এভাবে বলা যায়, মানে তার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন এভাবে, জামায়াত ইসলামীর নেতা সৌরভ হোসেন ওরফে শরীফের নির্দেশে এসব সিল তৈরি করা হয়েছে বলে সোহেল রানা আদালতকে জানিয়েছেন। সোহেল রানা হচ্ছে সিল তৈরি করার যে দোকান সেটার মালিক। গত 30 জানুয়ারি তার হোয়াটসঅ্যাপে সিলগুলো তৈরির অর্ডার দেন শরীফ, এরপর তিনি সিলগুলো বানান। এই ঘটনা জানাজানি হওয়ার পর আমরা জানি যে জামায়াতে ইসলামী সৌরভ হোসেনকে বহিষ্কার করেছে, তার বিরুদ্ধে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ আনা হয়েছে। জামায়াতের আমির বলেন, ঘটনার পরপরই আমরা সৌরভকে দল থেকে বহিষ্কার করেছি। তিনি ভোটারদের ভোট দেওয়া শেখানোর জন্য নাকি সিলগুলো তৈরি করেছেন, তবে এটা দায়িত্বহীন কাজ। এছাড়া যার যার দোকান থেকে সিল উদ্ধার করে আছে তিনি আমাদের দলের কেউ নয়। পুলিশ তদন্ত করবে বলছে, মানে ইনস্ট্যান্ট একটা ব্যাখ্যা বের করা হয়েছে।
দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এইখানে আমরা দেখতে পাচ্ছি জামাতে আমিরের বক্তব্য এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে যে সারা দেশেই অনেক ঘটনা হচ্ছে, এইগুলা নিয়ে অনেক নিউজ প্রতিবেদন আমরা দেখেছি। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্তও নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।